আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে দুর্নীতি সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর নির্দেশ, সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ড দমনের তাগিদ। হামে অসুস্থ শিশুদের মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা পরীক্ষার সিদ্ধান্ত, আক্রান্তরা সুস্থ হওয়ার পরও সতর্ক থাকার পরামর্শ। বাংলাদেশে বড় সমস্যা হলো ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, বললেন অর্থমন্ত্রী। অনলাইনে নাগরিক সেবা নিশ্চিতে কাজ চলছে দাবি। হরমুজের নিয়ন্ত্রণ ও তেল রপ্তানিতে স্বাধীনতা সহ ইরানের বেশ কিছু শর্ত পুরোপুরি অগ্রহণযোগ্য মন্তব্য করে ট্রাম্পের প্রত্যাখ্যান। এবং ঢাকা টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১৭৯ রানের লিড, টানা পঞ্চম 50 ও তৃতীয় বাংলাদেশি হিসেবে মুমিনুলের ৫,০০০ রান। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতি ও সন্ত্রাস দমনে কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না। পুলিশ বাহিনীর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি রূপপুর সহ কয়েকটি প্রকল্পের দুর্নীতি প্রসঙ্গে বলেছেন, সরকার দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করবে না। পুলিশ প্রশাসনকে জনগণ সরকারের আয়না হিসেবে দেখে উল্লেখ করে পুলিশকে কঠোর হাতে সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ড দমন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাহুল রায় রিপোর্ট। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া তুলে ধরেন কর্মকর্তারা। আপনার সদয় বিবেচনা এবং দিক নির্দেশনা একান্তভাবে কামনা করছি। পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে পর্যায়ক্রমে দাবি পূরণ করার কথা বলেন প্রধানমন্ত্রী। একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে পুলিশ বাহিনীকে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, আমি বিশ্বাস করি বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনার একটা আস্থার জায়গা হবেন মানুষের। পুলিশ প্রশাসনকে সরকারের আয়না হিসেবে বিবেচনা করা হয়, সুতরাং পুলিশ প্রশাসন সফল হলে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। আপনারা দায়িত্ব পালন করবেন রাষ্ট্র এবং জনগণের কল্যাণে। অতীতে রূপপুর সহ বেশ কয়েকটি প্রকল্পে দুর্নীতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। রূপপুরে স্বাভাবিকভাবে যে প্রজেক্ট হচ্ছে সেখানে ফুল ফার্নিশ কোয়ার্টার তৈরি করা হয়েছে বিদেশি যারা আসবে তাদের জন্য। সেখানে বালিশ যখন কেনা হয়েছে সেই বালিশের দাম ধরা হয়েছে ৮০,০০০ টাকা। আপনি একজন স্বাভাবিক মানুষ হিসেবে চিন্তা করতে পারেন কখনো কোনো বালিশের দাম পৃথিবীতে ৮০,০০০ টাকা হতে পারে? অস্বাভাবিক একটি ব্যাপার। সিমিলার প্রকল্প আমাদের পাশের একটি দেশ করেছে, তাদের লেগেছে এবাউট খুব সম্ভবত ১৪,০০০ থেকে ১৪,০০০ কোটি টাকার মতন। বাংলাদেশে যে রূপপুর আণবিক এই যে রূপপুরে যে প্রকল্পটি করা হয়েছে এটির খরচ গিয়ে আলটিমেটলি খুব সম্ভবত দাঁড়িয়েছে ৯৬,০০০ কোটি টাকা। কর্ণফুলী টানেল এর বের হওয়া বা ঢোকার আগে দুপাশে গাছ লাগানোর কথা, এই গাছের জন্য ৫০ কোটি টাকা তুলে নিয়ে চলে গিয়েছে। দুর্নীতি ও সন্ত্রাস দমনে পুলিশ বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার দুর্নীতি সন্ত্রাস দুঃশাসনের বিরুদ্ধে আমরা আপোষ করতে চাই না। পলিটিক্যাল পরিচয় বা পলিটিক্যাল আইডেন্টি, ইনফ্লুয়েন্সিয়াল আইডেন্টি এরকম বিষয় আপনাদেরকে ফেস করতে হয়। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, সবাই মিলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। কঠোর হস্তে কঠোরভাবে এটিকে আমাদের এনশিওর করতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সাথে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিজিএমইএ ও বিকেএমইএ এর প্রতিনিধি দল। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছেন, রপ্তানি বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগ নেয়ার কথা বলেছেন। বিজিএমইএ সভাপতি মাহবুব হাসান খান জানিয়েছেন, জ্বালানি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রীর কাছে নীতিগত সহযোগিতাও চেয়েছে প্রতিনিধি দল। বন্ধ ফ্যাক্টরি খোলার ব্যাপারে সরকার যে উদ্যোগ নিয়েছে সেটাকে আমরা সাপোর্টও যেভাবে করেছি, অ্যাট দ্য সেম টাইম আমরা বলেছি ফ্যাক্টরি সিলেকশনের ক্ষেত্রে খুব সাবধানী হইতে হবে, যেন এইটার মধ্য দিয়ে কেউ যেন টাকা বের করে নিয়ে যেতে না পারে। আমরা বরঞ্চ জোর দিয়েছি যেসব ফ্যাক্টরিগুলো এই মুহূর্তে স্ট্রাগল করছে, বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, তাদেরকে পলিসি সাপোর্ট দিলে তাহলে সেই ফ্যাক্টরিগুলো বন্ধ হবে না। ব্যাংকগুলির নানা রকমের অসহযোগিতার কারণে অনেকগুলি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আরও হচ্ছে। এই জায়গাটাকেও একটু দেখার জন্য বলেছি, উনি এই ব্যাপারে আশ্বস্ত করেছেন। রপ্তানি বৃদ্ধির ব্যাপারে অবশ্যই উনি বলেছেন যে আমাদের যা যা পলিসিগত সাপোর্ট লাগবে তিনি দিবেন, সেই জায়গাটাকে আমরা যাতে আমাদের ইন্ডাস্ট্রিকে আরও ভালোভাবে এগিয়ে নেই। দেশে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যু 400 ছাড়িয়েছে। এবার হামে আক্রান্ত হয়ে অসুস্থ শিশুদের মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চিকিৎসকরা বলছেন, আক্রান্ত শিশুদের বাসায় নিয়েও সতর্ক থাকতে হবে। দূরপাল্লার যাত্রা সহ শারীরিক ধকল থেকেও শিশুদের দূরে রাখার পরামর্শ তাদের। নাজিব বেগের রিপোর্ট। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন এখানে। হাসপাতালের ওয়ার্ডে জায়গা না থাকায় বারান্দাতেই অপরিচ্ছন্ন পরিবেশে চলছে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা। জ্বর ঠান্ডা, অনেক দিন যাবত ঠান্ডা ছিল, হঠাৎ করে অনেক জ্বর দেখা দিছে। তারপরে এই যে 2 দিন যাবত মাথায় র্যাশ উঠছে, মাথার থেকে পুরো শরীরে। পয়লা জ্বর, কাশি, ঠান্ডা। বাচ্চা অসুস্থ থাকলে তা আমাদের অনেক দূরে দূরে এই জায়গায় ওই জায়গায় ডাক্তারের কাছে বিভিন্ন তো প্রবলেম আসছে। হয়তো আমরা চাকরি বাকরি করি বা কাজবাজ করি, সব কিছু সাইডেই তো এই জায়গায় আসতে হয়। চিকিৎসকরা বলছেন, অপুষ্টি ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা হামে মৃত্যুর সংখ্যা বাড়াচ্ছে। মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রভাব শিশুর ওপর পড়ছে কিনা তা পরীক্ষা করা হবে। হামের টিকার সুফল পেতে খানিকটা সময় লাগবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। আমরা ইনশাল্লাহ আজকে থেকে ওই জিনিসটা শুরু করতে যাচ্ছি। যে সমস্ত মায়ের বাচ্চারা বেশি অসুস্থ তাদের ব্লাডটা নিয়ে চেক করে দেখব যে মায়ের ইমিউনিটি কতটুকু, যেটা বাচ্চার শরীরে যাবে। অসুস্থ বাচ্চাকে অবশ্যই ভিটামিন 1 ক্যাপসুল খাওয়াতে হবে, এবং এই জিনিসগুলো যখন খাওয়ানো হয়ে যাবে বাচ্চা একটু সুস্থ, বাচ্চাকে একটু সেপারেট রাখতে হবে। কোরবানির ঈদের সময় এই অসুস্থ বাচ্চাগুলিকে গ্রামের বাড়িতে না নিয়ে তারা যে বাসায় আছে সেই বাসাটাই আইসোলেশন হিসাবে একটু কিছুদিন থাকা উচিত। সুস্থ হলেও হামে আক্রান্ত শিশুদের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বর্তমান সরকারের হাতে হামের কোনো ভ্যাকসিন ছিল না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এখন যাদের হামের টিকা দেয়া হয়েছে তাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি হতে 4 সপ্তাহ সময় লাগবে। তারপর পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি। বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, 4 বছর পর পর হামের টিকা দেওয়ার কথা ছিল। 2020 সালের পর এর ধারাবাহিকতা না থাকায় হাম বর্তমান পরিস্থিতি ধারণ করে। অল্প সময়ের মধ্যে টিকা সংগ্রহ করা হয়েছে। বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের এক কর্মীকে অনুপস্থিত পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন। পরে চিকিৎসকদের হাজিরা খাতা পরিদর্শন করেন এবং রোগীদের সাথে কথা বলেন মন্ত্রী। এই যে একটা হাম রেবেলা গেল, আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের সহযোগী। একটা ভ্যাকসিন আমাদের হাতে ছিল না। ওই দিন আপনার ইউনিসেফের রানা ফ্লাওয়ার, যিনি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, উনি একটা কথা বলেছেন ওনাদের মিটিংয়ে, যে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে এবার যে রেকর্ড করেছে, যে অল্প দিনে এতগুলি ভ্যাকসিন কালেকশন করেছে, পৃথিবীতে আর কোনো দেশ পারেনি। আমাদের হাতে এখন বাফার স্টক আছে, 100% প্রায় হয়ে গেছে, এবং এইখানে আল্লাহর মধ্যে এটা দেওয়ার পরে এখন আমাদের রোগীর সংখ্যাও কমে এসেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে মূল সমস্যা হলো সবখানেই ঘুষ দিতে হয়, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। সরকার চেষ্টা করছে সেবা গ্রহণের ক্ষেত্রে নাগরিকদের যেন কর্মকর্তা কর্মচারীদের মুখোমুখি হতে না হয়, অনলাইনেই সব কাজ করতে পারেন তারা।
সোনার বাংলার নীতি আলোচনা 2016 শীর্ষক এক আলোচনায় মন্ত্রী আরও বলেন, তৈরি পোশাক খাতের মতো অন্য সব রপ্তানি খাতও একই ধরনের সুযোগ সুবিধা পাবে। ব্যবসা বাণিজ্যের পথে বাধাগুলো চিহ্নিত করা, সেগুলো সমাধানে 2 বছর সময় চেয়েছেন অর্থমন্ত্রী। রিজভিন আজের রিপোর্ট। বণিক বার্তার আয়োজনে বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণের পথরেখা শিরোনামে নীতি আলোচনা। মূল প্রবন্ধের বদলে প্রথা ভেঙে মূল বক্তা অর্থমন্ত্রী। মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, অর্থনীতিবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশায় প্রায় 500 মানুষ অর্থমন্ত্রীর মুখ থেকে জানলেন সরকারের কর্মপরিকল্পনা। এখানে ক্যাশের ট্রানজ্যাকশনও থাকবে না, ফিজিক্যাল কন্ট্যাক্টও থাকবে না। সো গ্র্যাজুয়ালি আমরা সেদিকে যাচ্ছি। এটা সবার জন্য উপকার হবে, এফিসিয়েন্সি বেড়ে যাবে, দেশের প্রত্যেকটি মানুষের টাইম বাঁচবে, তাদের কাউকে ওই স্পিড মানি দিতে হবে না। আর এই লোকগুলো যারা করাপ্ট লোক সরকারের মধ্যে বসে আছে, যারা ইজ অফ ডুইং এর পথে দাঁড়িয়ে আছে, ইজ অফ ডুইং বিজনেসের পথে যারা দাঁড়াচ্ছে, এই লোকগুলোকে রিডান্ডেন্ট করে দেওয়া ছাড়া আপনি রিফর্ম করতে পারবেন না। ইউ জাস্ট মেক দেম রিডান্ডেন্ট। আমাদের দেশ যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আজকে নীতি নৈতিকতার দিক থেকে, মরাল হাইগ্রাউন্ড বলে কিছু নাই। প্র্যাকটিক্যালি নীতি নৈতিকতা বলতে কিছু নাই। ব্যবসায়ীদের প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী জানান, সবার জন্য সমান সুযোগের নীতি বাস্তবায়ন করবে তার সরকার। এবং গার্মেন্ট সেক্টর যে ফ্যাসিলিটিগুলো এনজয় করতেছে, এনি এক্সপোর্ট ইন্ডাস্ট্রি, এনিওয়ান, they will be given the exactly same facility. Anyone. বণিক বার্তা সম্পাদক হানিফ মাহমুদের সঞ্চালনায় প্রায় 2.5 ঘন্টার আলোচনায় অর্থনীতির খাত উপখাত নিয়ে সমস্যা ও সম্ভাবনার কথাগুলো উঠে আসে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারের প্রসঙ্গ ইরান যুদ্ধের 74তম দিন। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের দেয়া শান্তি প্রস্তাবে ইরানের দেয়া জবাবকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ইরানের ইউরেনিয়াম অপসারণের আগে এই যুদ্ধ শেষ হবে না। ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা ঘিরে অনিশ্চয়তায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবার বেড়েছে। এবারে অন্যান্য সংবাদ। কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ নারী কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি পরিবার ও সামাজিক উন্নয়নে নারীর ভূমিকার কথা তুলে ধরে প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মৌলা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমেদ। আমরা সকলে যদি নিজ নিজ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমাজ গঠনে অবদান রাখি, তাহলে নিশ্চয়ই সেটি বাস্তবায়ন করা সম্ভব ইনশাআল্লাহ। প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, সেই পথে রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে। 2025 সালে দেশের প্রায় 2,60,00,000 মানুষকে বিভিন্ন সেবা দিয়েছে ব্র্যাক। তাদের মধ্যে 1,90,00,000ই নারী আর 2,23,000-এর বেশি প্রতিবন্ধী রয়েছেন। 2025 সালের বার্ষিক প্রতিবেদনে ব্র্যাক বলেছে, স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক ও দুর্যোগ মোকাবেলা সহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দিয়েছে ব্র্যাক। ওবায়দুল রশিদের রিপোর্ট। রাজধানীর ব্র্যাক সেন্টারে গণমাধ্যমের সাথে মতবিনিময় সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক 2025 সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে কোন কোন ক্ষেত্রে ব্র্যাক কিভাবে দেশের মানুষকে সহায়তা করেছে তা তুলে ধরা হয়। সবসময় করে আসছি এটা, এবং এটা আরও জোরদারভাবে আগামী দিনগুলোতে করতে চাই, জাতীয় সক্ষমতা বাড়ানো বা ন্যাশনাল সিস্টেমস ডেভেলপ করা। সেই জায়গাতে সরকারের সাথে কাজের একটা বড় রকমের সুযোগ রয়েছে, সেটা শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন। এই স্কেলে আমরা কাজ করি, সেই স্কেলে আসলে, এবং বড় যে স্কেলে আমরা বাংলাদেশের সবাই আমরা বাংলাদেশের পরিবর্তন দেখতে চাই,
সেই জায়গাগুলোতে আসলে সরকারের সঙ্গে আমাদের কাজ করতে হবে, কাজ করা ছাড়া কোনো বিকল্প নাই। মতবিনিময়ে সামাজিক সহিষ্ণুতা চর্চা এবং সহিংসতা প্রতিরোধের বিষয় উঠে আসে। আর একটা বড় রকমের পরিবর্তন আমাদের সমাজে হচ্ছে, 1.5 বছরে এটা আরো ফাস্ট ট্র্যাক হয়েছে। আপনার টিচারদেরকে একটা রেসপেক্ট করার একটা ব্যাপার ছিল, টিচারের গায়ে হাত তোলা কোনো ব্যাপার না, এবং এটা হচ্ছে, এবং এটা যেটা একটা পারমিসেবল একটা ব্যাপার হয়ে গেছে। এই জিনিসগুলো আমাদের অনেক সোশ্যাল কিছু নর্মকে কিন্তু চ্যালেঞ্জ করেছে। মতবিনিময়ে বলা হয় আগামী 5 বছর নারী ও যুব সমাজকে কেন্দ্র করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানসম্মত শিক্ষাসহ বেশ কয়েকটি বিষয়ে অগ্রাধিকার দেবে ব্র্যাক। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন 30 লাখ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে কাজ করছে সরকার। জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎপাদন বাড়ানোর বিষয়ে সরকার জোর দিচ্ছে বলেও জানান তিনি। এজন্য সৌর বিদ্যুৎ থেকে বছরে 5000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সুফল পেতে সোলার প্রকল্পকে শুধু সরকারের হাতে না রেখে বেসরকারি খাতের উদ্যোক্তা ও নাগরিকদের উৎসাহিত করতে প্রণোদনা দেওয়ার কথাও বলেন মন্ত্রী। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। আমি যদি একটা সোলার প্যানেল, তারপরে আপনার ফ্রেম, তারপর ব্যাটারি যদি আমি 0 ট্যারিফ করে দেয়, যদি আমি এই লোকটা এইটা দেখে এসে যদি সোলার বিজনেস শুরু করে, আমি তো ওর উপরে পরে ইনকাম ট্যাক্স নিতে পারি। 5-এর ট্যাক্স হলিডে দেওয়ার পর যদি এক্সেলারেটেড ডেট যদি আমি ইনকাম ট্যাক্স ধরে পরে 5 বছর পরে, হি উইল অ্যাকোমোডেট এনাফ মানি টু পে হায়ার ইনকাম ট্যাক্স। আমাদের ব্যুরোক্রেসি আছে, এইসব চিন্তা মাথার মধ্যে নাই। ইউ হ্যাভ টু থিঙ্ক পজিটিভ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বেগম খালেদা জিয়াই 2002 থেকে 2005 সালে পদ্মা সেতুর অ্যালাইনমেন্ট করেছিলেন। পরবর্তী সরকার সেখানেই পদ্মা সেতু বাস্তবায়ন করেছে। মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, 30 লাখ কোটি টাকা পাচার হয়েছে, 20 লাখ কোটি টাকার বেশি বৈদেশিক ঋণ রেখে গেছে। এই পরিস্থিতির মধ্যেই রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে বলে জানান মন্ত্রী। পদ্মা সেতুর শরীয়তপুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ ও পদ্মা সেতু জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। সে সময় তিনি আরো বলেন, 16টি মেগা প্রকল্পের অর্থ ব্যয় হলেও কাজ হয়নি, ঠিকাদার পালিয়ে গিয়েছে। 18 বছরের দুর্নীতির কারণে বিদেশি দাতা সংস্থাগুলো বড় প্রকল্পে বিনিয়োগে অনীহা প্রকাশ করছে। সেতু বিভাগের নির্বাহী পরিচালক ও সচিব মোহাম্মদ আব্দুর রৌফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম সহ অন্যরা। মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, 30 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 20 লক্ষ কোটি টাকার উপর বৈদেশিক ঋণ রেখে দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা, অর্থের ব্যয় কমানো যেত, আরো স্বচ্ছতার সাথে করা যেত, সেটাই জনগণের দাবি ছিল, করা যায়নি। যারা করতে পারেনি দায়বদ্ধতা তাদের, এবং যারা এখানে অর্থের অপচয় করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়ার দাবি রাখে। দ্বিতীয় পদ্মা সেতু করবার জন্য আমাদের অঙ্গীকার রয়েছে নির্বাচনী ইশতেহারে, সে ব্যাপারে আমরা অগ্রসর করছি। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজের খরচ কিছুটা কমানো হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ভবিষ্যতে হজের খরচ আরও কমবে। সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে মন্ত্রী বলেন, অনেকে সহ্য করতে পারছে না যে তারেক রহমান প্রথমবার MP ও প্রধানমন্ত্রী হয়ে এত কাজ করছেন। ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে চোখ কান খোলা রাখার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী কিন্তু এইবার হজে কিছু টাকা কমাইছে এবং উনি পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন আগামী হজে আরও কমবে ইনশাআল্লাহ। আর আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, হাজিরা হজ করতে গেলে তারা আমার মেহমান, আল্লাহর মেহমান। যেহেতু ওনারা আল্লাহর মেহমান, ইনশাআল্লাহ আল্লাহ ওনাদেরকে হেফাজত করবেন। এবং লক্ষ্য করতে পারছেন যুদ্ধের দামাবা অনেকটা কমে আসছে এবং অনেকেই অনেক নিম্ন স্বরে কথা বলতেছে। সড়কে যানবাহন চলাচল ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সম্ভব
সবকিছুই করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আধুনিক প্রযুক্তির ব্যবহারের লক্ষ্যে যন্ত্রপাতি বসানোর কাজ চলছে। রাজধানীর উত্তরা বিমানবন্দর এলাকায় ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন করে ঢাকার পুলিশ কমিশনার এই কথা বলেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে জনগণের সহযোগিতাও চান তিনি। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় গ্রেফতার অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। আত্মরক্ষার্থে গুলি চালালে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ ও আহত হয় আরও 2 সন্ত্রাসী। গুলিবিদ্ধ অবস্থায় 2 সহোদর সহ একই পরিবারের 3 সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। কর্মক্ষেত্রে হেনস্থার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আয়োজিত মানববন্ধনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত নিরাপত্তা, সম্মান ও কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। এতে বক্তৃতা করেন চট্টগ্রাম মহানগর ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শরীফ হোসেন উজ্জ্বল, সদস্য সচিব সাইফুল আলম, এরিয়া ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়ালিদ হোসাইন ও অন্যরা। মানববন্ধনে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। স্বাস্থ্যসেবার সাথে সম্পৃক্তদের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। প্রথম মৃত্যুবার্ষিকীতে সঙ্গীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসীকে স্মরণ করেছেন বিশিষ্টজনরা। বিকেলে ঢাকার জাতীয় চিত্রশালা মিলনায়তনে মুস্তাফা জামান আব্বাসী স্মারক বক্তৃতার আয়োজন করে কাঠ পেন্সিল সাহিত্য সংসদ ও ইন্টেলেকচুয়াল রিসার্চ সেন্টার। স্মারক বক্তৃতা পাঠ করেন গবেষক অধ্যাপক ওয়াকিল আহমেদ। প্রধান অতিথি ছিলেন সঙ্গীতজ্ঞ শেখ সাদি খান। অনুষ্ঠানে বক্তারা মুস্তাফা জামান আব্বাসীর বহুমাত্রিক কাজগুলো সংরক্ষণ করার তাগিদ দেন। আমরা যারা সাংস্কৃতিক অঙ্গনে কাজ করি আমাদের কিন্তু অনেক শত্রু থাকে, তো শত্রুদের মোকাবেলা করার জন্য কিছু অভিভাবক প্রয়োজন হয়। মুস্তাফা জামান আব্বাসী সাহেব সেরকম একজন অভিভাবক ছিলেন। তিনি আমাদের দেশের লোকগান, গণমানুষের গান এমনভাবে বিভিন্ন মঞ্চে এবং মিডিয়াতে উপস্থাপন করতেন যে সেটি আবার জাগরিত হয়ে উঠত আমাদের মানুষের হৃদয়। এবং মুস্তাফা জামান আব্বাসী খুব সহৃদয় মানুষ ছিলেন, যাকে দেখতেন তাকে তিনি আপন করে নিতেন। এবারে রয়েছে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, নতুন সরকার মানুষের আস্থা, নিরাপত্তা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেবে নতুন রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে এইসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পক্ষপাতহীনভাবে সবাইকে নিয়ে সরকার চালানোর বার্তাও দিয়েছেন তিনি। এবারে রয়েছে কৃষি সংবাদ। ভোলায় টানা বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে জেলার ৭ উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ ডুবে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুগ, চীনাবাদাম ও সয়াবিনের আবাদ। দুশ্চিন্তায় পড়েছেন হাজারো কৃষক। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। চলতি মৌসুমে ভালো ফলনের আশায় অনেক কৃষক ঋণ ও ধার দেনা করে জমিতে আবাদ করেছিলেন। তবে ফসল ঘরে তোলার আগ মুহূর্তেই টানা বৃষ্টি ও ঝড়ের কারণে ফসলের মাঠ পানিতে তলিয়ে যায়। এতে পচে নষ্ট হয় পাকা ও আধা পাকা ফসল। বৃষ্টির পানি সব তলে জ্বালিয়েছে, বাদাম গেছে, পেলেন্ডেল গেছে, মুগ গেছে, তিল গেছে, সয়াবিন গেছে, গিয়া সব আর পানির তলে বাঁচতে আছে। একারে মানে উড়ার মতো কোনো শক্তি নেই, একার সব পানির তলে এক রান পানি হয়নি বর্তমান এই অবস্থা। আশপাশের কুয়া ভাদ্র সব ভরিয়া গেছে, কোনো দিকে জায়গা নাই পানি নামার। ক্ষতির পরিমাণ আমার ১ লক্ষ টাকার ওভার হবে, কিছুই পাইনি, সব ফসল পানির তলে পচে গেছে, নষ্ট হয়ে গেছে। গত ২৮ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত হওয়া প্রাকৃতিক দুর্যোগে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ।
ফসল পাকার সাথে সাথে যেন আমরা মেশিনের মাধ্যমে দ্রুত ফসলটি কর্তন করতে পারি, এই ব্যাপারে আমরা নিয়মিত সচেতন রয়েছি এবং একেবারেই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষেত্রে তারা যেন প্রণোদনার আয়তে আসতে পারে এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই অবহিত করা হয়েছে। স্থানীয় চাষিরা বলছেন, দ্রুত সরকারি সহায়তা ও প্রণোদনা না পেলে তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়বেন। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। একসময় মেহেরপুরের অর্থনীতি ও জীবনযাত্রা ছিল নদী নির্ভর। নদীতে চলত বড় বড় নৌকা, লঞ্চ ও স্টিমার। তবে কালের বিবর্তনে নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে সেসব নদী। ভূমিদস্যুদের দখলে কাজলা, ছেউটিয়া, মাথাভাঙা ও ভৈরব নদীর সিংহভাগ। ভারসাম্য হারিয়ে বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ প্রতিবেশে। নদীগুলো দখলমুক্ত করে পুনর্খননের দাবি এলাকাবাসীর। গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুর জেলার প্রাণ ছিল প্রমত্তা, ভৈরব, কাজলা, ছেউটিয়া ও মাথাভাঙ্গা নদী। মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহের পাশাপাশি কৃষি, সেচ আর দৈনন্দিন প্রয়োজনে নদীর পানি ব্যবহার করতেন স্থানীয়রা। তবে সময়ের বিবর্তনে সেসব এখন শুধুই অতীত। ভূমিদস্যুদের কবলে প্রমত্তা নদীগুলি ক্রমেই পরিণত হয়েছে মরা খালে। পরিস্থিতি উত্তরণে 2017 সালে খনন করা হয় জেলার 4টি নদী। নদীর পাড়ে বৃক্ষরোপণ সহ নানা উদ্যোগে গড়ে ওঠে মনোরম পরিবেশ। তবে খনন পরবর্তী এই নদী শাসন ব্যবস্থাপনা না থাকায় নদীর বুক জুড়ে এখন কচুরিপানার দাপট পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। তো আমরা চাই যে বর্তমান সরকার মেহেরপুর জেলায় যে 4টি নদী আছে এই নদীগুলো পুনঃখনন করে এদের নাব্যতা ফিরিয়ে আনা হোক। কচুরিপানায় ভরপুর হয়ে গেছে, এখানে আর বজ্র চলে না এবং সে নদীতেও কোনো পানিও নেই। সেটা ভরাট হওয়ার কারণে এলাকার মানুষের প্রাকৃতিকভাবে খুব বিপর্যয়। নদীগুলো খনন করলেই হবে না, শুধু এর সংস্কার করতে হবে এবং মানুষ যেন কিছু না করতে পারে, নদীতে জানে সে কাজ করতে হবে এবং নদী যেন পরিষ্কার থাকে। পরিবেশের টেকসই উন্নয়নে নদীগুলি পুনঃখননের বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। নদীর দুই পাড়ে উঁচু করে ঘাস লাগাতে হবে এবং গাছ লাগাতে হবে। রাস্তার পাড়ে ঘাস লাগানো যায় এবং বৃক্ষরোপণ করা যায়, তাহলে অবশ্যই সে পাড়টাকে রক্ষা করা যাবে। পুনঃখনন সহ নদী ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। প্রায় ৭৭ কিলোমিটার পানি নম্বর থেকে খনন করা হয়েছে। বাকি অংশটুকু খননের জন্য আমাদের বিভিন্ন প্রকল্প গ্রহণের প্রস্তুতি রয়েছে এবং সেটা প্রক্রিয়াধীন রয়েছে। আর এই নদীগুলো খননের পরবর্তীতে বিভিন্ন মেইনটেনেন্সের যা যাবতীয় কার্যক্রম সেটা করারও আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি। এছাড়া সময় মতো সবকিছু মেইনটেনেন্স আমরা সম্পন্ন করতে পারবো। কালক্ষেপণ না করে পরিবেশ প্রতিবেশের উন্নয়নে দখলমুক্ত করে নদী খননে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবাদীদের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসার মধ্যে ত্রিপক্ষীয় অংশীদারিত্ব চুক্তি আরও 2 বছর বাড়ানো হয়েছে। চট্টগ্রাম রেডিসন লুতে আয়োজিত সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সে সময় উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর রুহুল কুদ্দুস খান, ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান সহ অন্যরা। নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরে লাকি বাজার এলাকায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। সোমবার ভোর 6টার দিকে শওকত আলী গাজীর মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া আব্দুল কাদিরের বাসায় এই ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন আব্দুল কাদির, তার ছেলে মোহাম্মদ মেহেদি, মোহাম্মদ সাকিব ও মোহাম্মদ রাকিব। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আব্দুল কাদিরের স্ত্রী ঘরের বাইরে থাকায় তিনি দুর্ঘটনা থেকে বেঁচে যান। বিস্ফোরণে ঘরের দরজা জানালা ভেঙে গেছে। এই বিষয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নুরুল আলম দুলাল বলেছেন, গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে গিয়েছিল।
এখানে একটা বাসা বাড়িতে একটা গ্যাসের বিস্ফোরণ ঘটেছে 6টা 5 মিনিটে সময়, কিন্তু আমরা সংবাদ পেয়েছি 11টায় সকাল। আমাদের সংবাদ জানানো হয় না, পরবর্তীতে আমরা আসছি, এসে দেখি যে এখানে শুনতে পেলাম যে 4 জন লোক আহত হয়েছে, তারা অলরেডি ঢাকা বার্ন ইউনিটে চলে গেছে। ঢাকায় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেছেন, কিডনি, লিভার ট্রান্সপ্লান্ট সহ গুরুত্বপূর্ণ চিকিৎসার জন্য বাংলাদেশিদের নেপালের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। রাজধানীতে আন্তর্জাতিক চিকিৎসক সম্মেলনে বক্তৃতা করেন তিনি। সে সময় আলোচনা করেন নেপাল মেডিসিটি হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার উপেন্দ্র মাহাত, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার প্রফেসর ইউনুসুর রহমান, প্রফেসর ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া এবং অন্যরা। কুষ্টিয়ার ভেড়ামারায় ঐতিহাসিক জিয়া খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য মোসাম্মদ ফরিদা ইয়াসমিন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে তিনি বলেন, কৃষি বিপ্লবের মাধ্যমে দেশকে স্বনির্ভর করতে খাল খনন শুরু হয়েছে। এতে কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব শাহজাহান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিশিষ্টজনরা সে সময় উপস্থিত ছিলেন। ন্যায্যতা ও নবায়নযোগ্য শক্তির পথে জীবাশ্ম মুক্ত ভবিষ্যৎ গড়ি একসাথে প্রতিপাদ্যের ঝালকাঠিতে জলবায়ু সুবিচারের দাবিতে ধর্মঘট ও পদযাত্রা হয়েছে। প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে ইউথ নেট গ্লোবাল। এতে বক্তব্য রাখেন সংগঠনের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী সাজিদ মাহমুদ, জেলা সমন্বয়কারী ইশরাত জেরিন হিমি, নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান সহ অন্যরা। সে সময় 10,000 মেগাওয়াট সৌরবিদ্যুতের সুস্পষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি জানান বক্তারা। জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও অর্থায়ন বন্ধের পাশাপাশি জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণের দাবিতে পদযাত্রা বের করে পরিবেশবাদীরা। রংপুরে তিস্তা নন্দিনী সাহিত্য ও 5 চক্রের আয়োজনে সাহিত্য সভা ও কবিতা পাঠ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক, গবেষক ও লেখক মনোয়ারা বেগম। বক্তৃতা করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ শাহিদা মিল্কি, ঢাকা নন্দিনী সাহিত্য ও 5 চক্রের সভাপতি আক্তারুন নাহার আলো, সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আহসান সহ অন্যরা। সে সময় অতিথি ও কবিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেন। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে দুর্নীতি সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর নির্দেশ, সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ড দমনের তাগিদ। হামে অসুস্থ শিশুদের মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা পরীক্ষার সিদ্ধান্ত, আক্রান্তরা সুস্থ হওয়ার পরও সতর্ক থাকার পরামর্শ। বাংলাদেশে বড় সমস্যা হলো ঘুষ ছাড়া কোনো কাজ হয় না বললেন অর্থমন্ত্রী। অনলাইনে নাগরিক সেবা নিশ্চিতে কাজ চলছে দাবি। হরমুজের নিয়ন্ত্রণ ও তেল রপ্তানিতে স্বাধীনতা সহ ইরানের বেশ কিছু শর্ত পুরোপুরি অগ্রহণযোগ্য মন্তব্য করে ট্রাম্পের প্রত্যাখ্যান। এবং ঢাকা টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 179 রানের লিড, টানা পঞ্চম 50 ও তৃতীয় বাংলাদেশি হিসেবে মুমিনুলের 5000 রান। প্রিয় দর্শক, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার, অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।